নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, ভালোটা ভালো বলবে, খারাপটা খারাপ বলবে, এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্র। যদি গণতন্ত্রে প্রশ্নহীন আনুগত্যকে সবসময় প্রাধান্য দেওয়া হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারে, বারে দিয়ে এসেছেন, এবং তাই তিনি যারা প্রশ্ন তাকে করেন না তাদেরকে বেশি পছন্দ করেন। স্তাবকতা, স্তুতি, তার প্রশংসা যেভাবে যতটা পারা যায় সেটা যারা বজায় রাখেন তারাই মমতার আশেপাশে থাকেন এবং একটা ভালো রকম পদে থাকেন, ভালো ভাতা পান। তো সেটা এই বিশ্বনাথ চক্রবর্তী বলুন, শুভময় মৈত্র বলুন, এরা করছে না, করে না। এবং আপনারা অনেকেই হয়তো দ্বিমত পোষণ করেন আমি এদের সম্পর্কে বলি বলে, এবং এই সময় এরা বিবেকের কাজ করছেন। দেখুন, সিপিআইএম খারাপ করলে তার বিরুদ্ধাচরণ করবে, সেটাই স্বাভাবিক। এবং গণতন্ত্রে যদি সুন্দর বিরোধিতা না থাকে, গঠনমূলক বিরোধিতা না থাকে, তাহলে আমার মনে হয় একটা সুন্দর সমাজ গঠন বা একটা সুন্দর সরকার চলা কখনোই সম্ভবপর নয়। আজকে বিশ্বনাথ চক্রবর্তীরা যে ভূমিকা নিচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয়। একটু শুনুন কি বলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম যে উঠে যাচ্ছে এই বিশ্বনাথ চক্রবর্তী, শুভময় মৈত্রদের জন্য, আমি এটা অকপটে স্বীকার করব। এবং একই সাথে আমি বলবো যে এবিপি আনন্দ তার দুর্দান্ত ভূমিকা পালন করছে, যেটা এই সময় করা প্রয়োজন। অন্যান্য মিডিয়া যেটা করছে না বেশিরভাগ ক্ষেত্রে। শুনুন কি বলছে। জাল শিক্ষকদের, পয়সা দিয়ে চাকরি কেনা শিক্ষকদের কাছে কেন তারা তার ছেলে মেয়েকে পড়াবেন? তারা সরকারি বা অল্প আর্থিক সামর্থ্যের সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছেন বলে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, গোয়েবেলের তত্ত্ব বলে যে বারবার একটা কথা, মিথ্যে কথা বলতে বলতে মানুষের মধ্যে, মানুষ যখন শুনতে থাকবে তখন মনে হবে মিথ্যেটাই সত্যি। প্রত্যেকে আমরা জানি যে সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সর্বত্র বারবার বলা হয়েছে যে ভাই যোগ্যের তালিকা কোথায়, অযোগ্যদের তালিকা কোথায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আজকে বললেন যে সুপ্রিম কোর্ট নাকি যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করতে পারেনি। আরে পার্থক্য করতে পারিনি আপনারা, কারণ অযোগ্যদের থেকে এত বিপুল টাকা নিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে, সোনা গয়না পাওয়া গেছে, নেতারা টাকা হাতে তুলে নিয়েছে, সে কথা তো একবারও আপনি বলছেন না। আপনি দিনের পর দিন শুধু বলে যাচ্ছেন যে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের দায়, বিকাশ ভট্টাচার্যের দায়, আর আপনার নেতারা যে দুহাত তুলে টাকা নিয়েছে সেই কথাটা তো আপনি চেপে যাচ্ছেন। গোয়েবেলের তত্ত্ব অনুসারে মিথ্যে বলে 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 সেটা মানুষের মনের মধ্যে সত্য তৈরি করবার চেষ্টা করছেন। দিনের পর দিন যখন আদালত চেয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা, সেটা আপনারা এসএসসি দেয়নি না, দিতে দেননি আপনি। কারণ মানে যেহেতু বিপুল পরিমাণে টাকা খেয়ে নিয়েছে নেতারা, ফলে যেই মুহূর্তে অযোগ্যদের তালিকা দিত সেই মুহূর্তে কিন্তু মানে অযোগ্যরা বিদ্রোহ করে উঠতো, আপনার নেতাদের বাড়ি চড়া হতো। এবং এই কথাটা কেবলমাত্র আদালত বলেছে, সিবিআই বলেছে তা নয়। এই স্টুডিওতে সুমন দেকে সাক্ষাৎকার দিয়েছে আপনার সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছে আজকের দিনেও মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী আছেন, প্রভাবশালী মন্ত্রী, তার কথা অনুসারে যে প্রভাবশালী মন্ত্রী এই বিপুল টাকা এসএসসি টাকা নিয়েছে। এই মন্ত্রীকে নিয়ে আপনি চলছেন কি করে? তাহলে আপনাকে বিরোধীরা যদি বলে চোরেদের রানী, তখন আপনি কি করে অস্বীকার করবেন? কারণ আপনার দলের নেতা বলছে। তাহলে আপনার দলের নেতাকে কাস্টডিতে নেওয়া উচিত। আপনার দলের সেই নেতা যিনি সাক্ষাৎকারে বলছেন যে এখনো মন্ত্রিসভা সেই সদস্য আছে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাকে কেন সিবিআই বা সিআইডি কেন তাকে ইনভেস্টিগেশন করবে না, তাকে প্রশ্নের সম্মুখীন করবে না যে কোন মন্ত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আছে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল? কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? কারণ তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, সেই মন্ত্রীকে, দুর্নীতিগ্রস্ত টেন্টেড মন্ত্রী যে এখনো মন্ত্রিসভায় আছে কুণাল ঘোষের কথা অনুসারে, তাহলে অনেক তথ্য আরো পাওয়া যেতে পারে। হয়তো দুধ এবং জলের মধ্যে তফাৎ করা যেতে পারে। খুব পরিষ্কার করে বলছি, ইমিডিয়েটলি সিবিআই বা ইডি উচিত যে এই ধরনের যে মন্ত্রী এখনো মন্ত্রিসভায় আছে তাকে শনাক্ত করা এবং তাকে ইনভেস্টিগেশন করে তথ্য আরো হাজির করা। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে আপনি বলেছিলেন যেদিন রায় বেরোলো সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের সাথে কথা বলবেন, আজকে কেন মাত্র 7,000 শিক্ষকের সাথে কথা বললেন? সেখানেও এন্ট্রি ফিতে টাকা পয়সা নিয়ে গল্প শোনা যাচ্ছে। মানে একটা দুর্নীতির কথা শুনতে গিয়ে আরেকটা দুর্নীতির গল্প শুনতে পাচ্ছি যে পাশ নিয়ে। এবং আপনি 26,000-এর কথা শুনবেন বলেছিলেন, আজকে তো আপনি একতরফা কথা বললেন। এবং আপনার একান্ত যারা মানে তোষামতকারী সেই সমস্ত কবি সাহিত্যিক যারা একবারও দুর্নীতি নিয়ে কথা বললো না, যারা বললো না রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে 26,000 মানে অন্তত 20,000
যোগ্য প্রার্থীর কাজ হারিয়েছে তা নিয়ে এক কবি বা মানে সাহিত্যিকের একটা কথা বললেন না, কেবল তোষামত করলেন আপনাকে। ফলে এন্টার গল্পটা হলো যে একজন তোষামতকারীদের একতরফা কথা বলে গেলেন। তারা সাধারণ মানুষ, সাধারণ যারা যোগ্য বা মানে যারা প্রার্থী গিয়েছেন আমি বলছি যে গোটা আমি বলছি যে গোটা আলোচনাটা আমরা মানে কোন দিকে নিয়ে যাচ্ছি আমি জানি না। আমার অনেকটা দেখে মনে হচ্ছে না গণ আদালতের বিচার হচ্ছে এটা। হ্যাঁ, গণ আদালত। আপনার ভূমিকাটা কি? আমার তো গণ আদালতে খুব আমাকে অসহায় মনে হচ্ছে। আমি বলছি যে যারা ধরুন আমার কথাটা শুনে অবশ্য আপনাদের কোন অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং, আই থিংক ইট ইজ ক্লিয়ার। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাটব না। এখন তো এইসব কথা বলবেনি, গাল ভরা কারা মুখ পুড়েছে তো এসব তো বলবেই মুখ্যমন্ত্রী যে আমি এই করব সেই করব। এত বড় দুর্নীতি তিনি বলছেন অন্যদের দায় চাপাচ্ছে। এত দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী এবং তার ফুল ক্যাবিনেট, তাদেরকে এই বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, তাই আমাকে বলতে দেওয়া হয়নি। একবার, দুবার, বারবার ঠিক এভাবে। দেখুন, বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। এর থেকে আর যুক্তিযুক্ত বক্তব্য কি হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষী করছেন, তাকে আইসোলেট করছেন, বিজেপির উপর দোষ চাপাচ্ছেন। একবারও বলছেন না যে তার এই অপদার্থতায়, তার ইশারাতেই মন্ত্রিসভার বড় বড় মন্ত্রীরা, নেতারা, তারা এই দুর্নীতিটা করেছে। এবং লিপস অ্যান্ড বাউন্সের মধ্য দিয়ে যে টাকাগুলো, এত বিপুল টাকা অ্যাকুমুলেট হয়েছে, সেটার কথা একবারও বলছেন। সুতরাং এই ক্ষেত্রে যে চাঁচাছোলা ভাষায় বিশ্বনাথ চক্রবর্তীরা বক্তব্য বলছেন বা বিরুদ্ধাচরণ করছেন, এটাই সঠিক এবং এটা এই সময়ের দাবি, প্রয়োজন। আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।